কারণ ছাড়াই ঢাকা দুবাই রুটে বিমানের টিকিটের দাম আকাশচুম্বী। বাড়তি টাকা গুনতে হচ্ছে যাত্রীদের। ভাড়া বাড়ায় লোকসানে ট্রাভেল ব্যবসায়ীরা। করোনার সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনের আগে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে ইতালি। আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ালে ফের আসতে পারে লকডাউন। এর মধ্যেই ইতালিতে করোনার নতুন ধরন ওমিক্রনের আক্রান্তের সংখ্যা 60 ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে ফের লোকসানের আশঙ্কায় প্রবাসী ব্যবসায়ীরা। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। গত মার্চের পর ইতালিতে প্রথমবারের মতো একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 28,000-এর বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। সবশেষ একদিনে মারা গেছেন 137 জন। সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় ফের কঠোর অবস্থানে যাচ্ছে ইতালি প্রশাসন। ওমিক্রন রোধে আগে থেকেই বাড়তি প্রস্তুতি নিতে শুরু করেছে ইতালি। করোনা মহামারীর প্রথম ঢেউয়ের চরম আঘাত থেকে শিক্ষা নিয়ে এবার তারা আগেভাগেই কড়াকড়ি আরোপ করতে চলেছে। বড়দিনের আগে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিতে পারে কর্তৃপক্ষ। সংক্রমণ বাড়তে থাকলে ফের লকডাউনের আভাস দিয়েছে ইতালি সরকার। এতে শঙ্কিত প্রবাসী ব্যবসায়ীরা। নতুন করে যে ভাইরাস ওমিক্রন, এই ভাইরাসের জন্য এখন আবার আমাদের নতুন করে লকডাউন বা কারফিউ দেওয়ার সিদ্ধান্ত চলতেছে। যদি আবার নতুন করে সিদ্ধান্ত হয় তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। করোনার কারণে এমনি আমরা ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এর ভিতরে আবার নতুন ওমিক্রন ভাইরাস ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। শুনতেছি তারা কারফিউ জারি করবেন। তা আমাদের প্রবাসী সকল বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ, তারা সরকারের সব বিধিনিষেধ মেনে চলাচল করবেন। করোনার নতুন ধরন ওমিক্রন বিস্তার এবং করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ না হলে আগামী জানুয়ারি থেকে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানী রোমে মাস্ক পরা বাধ্যতামূলক হতে যাচ্ছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। রঙিন সাজে উৎসবের নগরী। বড়দিনকে ঘিরে লন্ডনের বর্ণিল সাজ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অস্ট্রেলিয়ার সিডনিতে ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,000-এরও বেশি। বড়দিনের আগে করোনা পরিস্থিতির এমন অবনতিতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায় প্রবাসীরা। সরকারের পক্ষ থেকে যে কোনো সময় আসতে পারে নতুন কঠোর বিধিনিষেধ। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিডনি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। ধন্যবাদ সোহার। আপনি ঠিকই বলছিলেন যে অস্ট্রেলিয়া কিন্তু আজকে একদিনের সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড দেখতে পেল। শুধুমাত্র নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যেই 3,057 জনের মতো করোনা সংক্রমিত হয়েছে গত 24 ঘন্টায়। মনে করিয়ে দিয়ে গতকালকে কিন্তু প্রায় 2,600 জন করোনা সংক্রমিত হয়েছিল এখানে। এবং নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে কিন্তু সবচেয়ে বড় শহর, ঘনবসতিপূর্ণ শহর সিডনি শহর অবস্থিত। এছাড়া নিউক্যাসল, ওলঙ্গনের মতো শহরগুলো এখানে অবস্থিত। তো এছাড়া ভুলে যাবে না যে বারবার বলে আসছিলাম দীর্ঘদিন যাবত যে মেলবোর্নে কিন্তু করোনা সংক্রমণ কখনোই গত 6 বা 5 মাসে কখনোই সেভাবে কমেনি, 1,000-এর নিচে কিন্তু নামেনি। সেখানে 1250 জন কিন্তু করোনা সংক্রমিত হয়েছে গত 24 ঘন্টায়। তার মানে শুধু মেলবোর্ন, সিডনির ভিতরে যে ঘুরপাক খাচ্ছিল করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং নিম্নগতি, সেটি কিন্তু এখন মারাত্মকভাবে ছড়িয়ে যাচ্ছে পুরো অস্ট্রেলিয়াতে। গত কয়েকদিনে অস্ট্রেলিয়ার প্রতিটি স্টেটে বড় শহরগুলোতে করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে এবং মোটামুটি সব শহরেই ব্রিসবেন, অ্যাডিলেড, ডারউইন, তাসমানিয়া, নিউক্যাসল সহ এইসব শহরগুলোতে কিন্তু এই মুহূর্তে বাড়তেও আছে করোনা সংক্রমণ, সেখানে কিন্তু বেড়েছে। সিডনিতে আমার কাছে এই খবর আছে কিছু বাংলাদেশি পরিবার তারা কিন্তু করোনা সংক্রমিত হয়েছে। তাদের ভিতর অনেকেই কিন্তু পরিবহন সেক্টরের সাথে জড়িত। আপনারা জানেন যে এই মুহূর্তে ক্রিসমাসের একদমই কাছাকাছি সময়ে চলে এসেছে অস্ট্রেলিয়াতে। মানুষজন কিন্তু আনন্দ উল্লাস করার জন্য, উৎসব করার জন্য বেরিয়ে এসেছিল ঘর থেকে। স্কুল হলিডে চলছে, যে কারণে প্রচুর মানুষ বাসার বাইরে যাচ্ছে এবং এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার যে অনুমতি আগে ছিল না বা বিভিন্ন রুলস রেগুলেশন ছিল, সেগুলো কিন্তু ইন্টার স্টেট যে রুলস রেগুলেশন সেগুলো কিন্তু মোটামুটি তুলে দেওয়া হয়েছে। যে কারণে বাংলাদেশে ঈদের মতো একটি ঘটনা কিন্তু এখানে ঘটে, যে প্রচুর মানুষ তারা তাদের বাবা মার সাথে, পরিবারের সাথে ক্রিসমাস, বড়দিন
বড়দিন পালন করার জন্য যায়। সে কারণে কিন্তু শুধুমাত্র সিডনি মেলবোর্নে যেই সংক্রমণ ছিল সেটি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে, এবং কমিউনিটি সংক্রমণ যেটি বলে সেটিও ছড়িয়েছে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে, যে খুব বেশি ভিড় কিন্তু এখন রাতের বেলা দেখা যায় না, কারণ চেনা পরিচিত কাছের মানুষদেরই কিন্তু করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নতুন বাংলাদেশ থেকে যারা আসছে, বিশেষ করে পিএইচডি করার জন্য যেসব শিক্ষার্থীরা আসছে বা স্বল্প ভিসাধারী বাবা মা আত্মীয় স্বজন যারা অস্ট্রেলিয়াতে আসছে এই মুহূর্তে, তাদেরকে কিন্তু 3 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে ঢুকছে। আপনারা জানেন গত 15 তারিখ থেকে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক বর্ডার শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। তবে এই জনগণের ভিতর কিন্তু এই মুহূর্তে সংখ্যা দেখা যাচ্ছে। গত কয়েকদিনের বিভিন্ন জায়গায় ঘুরে সরজমিনে আমি দেখেছি যে পরিমাণ মানুষ এই রুলস রেগুলেশন খুলে দেওয়ার পরে যে পরিমাণ মানুষ বাসার বাইরে আসার কথা ছিল সেই পরিমাণ মানুষ কিন্তু নেই। শুধুমাত্র শপিং সেন্টারগুলোতেই কিন্তু প্রচুর মানুষ আছে। তবে এই মুহূর্তে কিন্তু বাধ্যতামূলক তেমন কোনো কঠিন রুলস আগের মতো নেই। তার মানে বাংলাদেশের মতো বলছিলাম যে ঈদের আগে সরকার রুলস রেগুলেশন দিয়েও খুব বেশি কিন্তু দমিয়ে রাখতে পারেনি সাধারণ মানুষকে, সেরকম একটি অবস্থা হয়েছে। মৃতের সংখ্যা বেড়েছে, আজকেও আরও 8 জন মারা গেছে অস্ট্রেলিয়াতে করোনা সংক্রমিত হয়ে। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশিরা মারাত্মকভাবে অসুস্থ এমন কোনো খবর আমাদের কাছে নেই, এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা আসছে। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যদি বর্ডার পুরোপুরি বন্ধ করে না দেওয়া হয় আবারও সামনের কিছু দিনে, তবে ধারণা করা হচ্ছে এবছর ফেব্রুয়ারি সেমিস্টারে মোটামুটি সংখ্যক বাংলাদেশি অন্তত অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতে পারবে। তো অস্ট্রেলিয়ার আগামী কিছু দিনের মধ্যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বর্ডার যে এই মুহূর্তে মোটামুটি সহজ শর্তে খুলে দেওয়া আছে, সেটিও হয়তোবা আগামী কিছু দিনের মধ্যে কঠিন করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ আগামী 31 তারিখ রাতে কিন্তু অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বড় বড় শহরগুলোতে অনেক উদযাপন করা হয়, এবং নিউ ইয়র্কে উদযাপন করা হয়, নতুন বর্ষকে স্বাগত জানানো হয়। এই সময়গুলোতে কিন্তু প্রচুর মানুষের বাইরে বেরিয়ে আসার কারণে কিন্তু করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায়। এ ছিল অস্ট্রেলিয়া থেকে আমার করোনা পরিস্থিতির সর্বশেষ খবর, এবং আমি এই মুহূর্তে ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহারের কাছে। ধন্যবাদ। অস্ট্রেলিয়ার সিডনি থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী SM আমিনুল। পর্তুগালের রাজধানী লিসবনে শিশুদের ভ্যাকসিনেশন কার্যক্রমে বড়দিনের ছোঁয়া লেগেছে। সান্টা ক্লজের সাজ দেখে শিশুরা যেমন উপভোগ করছে, তেমনি অভিভাবকরাও সাধুবাদ জানিয়েছেন এমন উদ্যোগকে। টিকার ভয় কাটাতে এমন পন্থার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দরজায় করা নাড়ছে বড়দিন। বাড়িঘর বা কর্মস্থল সব স্থানেই সাজ রব। এরই মধ্যে অমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে পর্তুগালে বাতিল করা হয়েছে বড়দিন এবং বর্ষবরণের বড় সব আয়োজন। তাই বলে কি থেমে থাকবে উৎসব উদযাপন? তাই কর্মস্থলেই বড়দিনের আমেজ এনেছে পর্তুগালের স্বাস্থ্য বিভাগ। বড়দিনের সাজে কর্মস্থলে ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্টরা। করোনা মোকাবেলায় নতুন মাইলফলক স্পর্শ করেছে পর্তুগাল। 18 ডিসেম্বর থেকে শুরু হয়েছে 12 বছর বয়সের কম বয়সী শিশুদের ভ্যাকসিন কার্যক্রম। সেখানেই হাজির সান্তা ক্লজ, আর তাতেই ভ্যাকসিন নিতে আসা শিশুদের খুশি বেড়ে গেছে দ্বিগুণ। আমি যদি ভ্যাকসিন না নেই তাহলে আমার কোভিডে আক্রান্ত হবার সম্ভাবনা থাকবে। আমি তা চাই না। এমন পরিবেশে ভ্যাকসিন নিতে পেরে আমার ভালো লাগছে। ভ্যাকসিন আমার পরিবার বা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কে কখন আক্রান্ত হবে তা আমরা কেউই জানি না। আমি মনে করি ভ্যাকসিনই একটা সুরক্ষার বলয়। শিশুদের ভ্যাকসিন কার্যক্রমকে একটু আনন্দ ঘন করতেই এমন প্রচেষ্টা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যেহেতু শিশুদের ভ্যাকসিন দেয়া হচ্ছে, তাই পরিবেশে কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছি। শিশুরাও খুব উপভোগ করছে। শিশুদের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে পর্তুগাল শতভাগ ভ্যাকসিনের পথে হাঁটছে। এর মধ্যে 9 থেকে 11 বছর বয়সী শিশুদের 30% এসেছে ভ্যাকসিনের আওতায়। দেয়া হচ্ছে 20 লাখ বুস্টার ডোজও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বিমান সহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো। বাড়তি টাকা গুনতে হচ্ছে বিমান যাত্রীদের। ভাড়া বাড়ানোর কারণে লোকসান হচ্ছে ট্রাভেল ব্যবসায়ীদের। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। করোনা মহামারী কাটিয়ে ফের চাঙ্গা আরব আমিরাতের পর্যটন খাত। প্রতিদিনই দেশটিতে ঘুরতে আসছেন অসংখ্য বাংলাদেশি। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে টিকিটের চাহিদা বাড়ায় হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি।
টিকিটের দাম বাড়ায় আরব আমিরাতে কমে গেছে বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়া। এতে ব্যবসায়িকভাবে লোকসানের মুখে পড়েছেন বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ও ট্যুরিজম কোম্পানিগুলো। করার চেষ্টা করতেছি ইনবাউন্ড আউটবাউন্ড, যেটা বাংলাদেশে থেকে ট্যুরিস্ট আমরা এখানে আনবো এবং এখানকার ট্যুরিস্ট যাতে বাংলাদেশে যায়। আমাদের এখানে অনেক ভিসা ইস্যু করে দুবাই গভর্নমেন্ট ট্যুরিস্ট আসার জন্য, কিন্তু আমাদের দেশ থেকে আমাদের ইমিগ্রেশন ট্যুরিস্টদের আসার ক্ষেত্রে যেই ধরনের বাধ্যবাধকতা ওরা সমস্যা ফিল করে এবং যে টিকিটের যে প্রাইসটা ইদানিং বেড়ে গেছে। বর্তমানে বাংলাদেশ থেকে দুবাই আসতে হলে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা বিমান ভাড়া দিতে হচ্ছে। অন্যদিকে পাকিস্তান ও ভারত থেকে দুবাইয়ের রিটার্ন টিকিট পাওয়া যাচ্ছে 15 থেকে 20 হাজার টাকায়। বাংলাদেশিদের ক্ষেত্রে এই বৈষম্য দূর করতে সরকারকে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালদ্বীপে নেপাল ও ভারতের নাগরিকরা নিজস্ব লাইসেন্সে ব্যবসা করার সুযোগ পেলেও বঞ্চিত বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যবসায়িক চুক্তি আর সরাসরি রফতানি মাধ্যম না থাকায় বাংলাদেশ থেকে কম খরচে পণ্য আমদানি করতে পারেন না তারা। তবে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের মধ্য দিয়ে এই প্রতিবন্ধকতা দূর হবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। যদিও মানব সম্পদ খাতে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মালদ্বীপ ঘুরে এসে কাজল আবদুল্লাহর রিপোর্ট। সাগরের মাঝে জেগে ওঠা বহু দ্বীপের দেশ মালদ্বীপ। ইতিহাস ঐতিহ্যে খুব প্রসিদ্ধ না হলেও নিজেদের প্রচেষ্টায় পর্যটনকে কেন্দ্র করেই বর্তমানে দেশটির অবস্থান বিশ্বনন্দিত। দেশটির জাতীয় আয়ের বেশিরভাগই পর্যটন খাতের, যেখানে কাজ করছেন দেশটির সাধারণ নাগরিকের পাশাপাশি প্রবাসীরাও। অভ্যন্তরীণ উৎপাদন কম হওয়ায় খাদ্যপণ্য, পোশাক, কসমেটিক্স সহ বেশিরভাগই আমদানি নির্ভর। ভারত সহ কয়েকটি দেশ এই পণ্যের যোগান দিলেও অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ব্যবসা করার অনুমতিও নেই নিজস্ব লাইসেন্সে। যদিও 22 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে আশার আলো দেখছেন মালদ্বীপে বসবাসরত ব্যবসায়ীরা। আমরা আশাবাদী বাংলাদেশ সরকার মালদ্বীপের সরকারের সাথে কথা বলে আমাদের এই ব্যবসার যে একটা আমাদের আকাঙ্ক্ষা সেটা অবশ্যই সলভ করবেন। মালদ্বীপ বাংলাদেশের অনেক বাণিজ্যিক সুযোগ সুবিধা অগ্রগতি হবে এরকম একটা প্রত্যাশা রাখতেছি। শ্রীলঙ্কা ইন্ডিয়ান মালগুলো আমাদের কাছাকাছি মালদ্বীপের, ওরা সহজে আসতে পারে, আমাদের দেশের মালগুলো আসা যায় সহজে। মালদ্বীপ হাইকমিশন জানায় বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো, বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে দুদেশের সরকার প্রধানের। অর্থনীতিবিদদের পরামর্শ, সর্বাধিক গুরুত্ব দিতে হবে কর্মসংস্থান বিষয়ে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তার নিজস্ব একটা এজেন্ডা, উনি আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন। মালদ্বীপে আমাদের প্রবাসী কর্মী যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিতকরণ, এছাড়া পারস্পরিক যে যোগাযোগের ক্ষেত্র আছে, মালবাহী জাহাজ যদি মাসে অন্তত একটা হয় দুইটা হয়, এটা যদি আসে তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য মালদ্বীপে রপ্তানির খরচটা অনেক কমে যাবে। মালদ্বীপের বাজারে কিন্তু বাংলাদেশের শ্রমিকের ভালো চাহিদা আছে এবং যারা এখন এই অনানুষ্ঠানিকভাবে আছে তারা যদি এখন ওইভাবে যদি একটু ফর্মালি তাদেরকে ইন্টিগ্রেট করা হয় ওই ইকোনমিতে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে তারা রিমিটেন্স পাঠিয়ে ভালো অবদান রাখতে পারে। দ্বিপাক্ষিক আলোচনার মাঝে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে মালদ্বীপের পর্যটনের কারিগরি দক্ষতার সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, মালদ্বীপ। বিশ্বজুড়ে সবচেয়ে কম বয়সী প্রফেসর হিসেবে খ্যাতি অর্জনকারী বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক সুবর্ণ আইজ্যাক বারী গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানে নিজ দক্ষতার পাশাপাশি তার লেখা দি লাভ গ্রন্থ এবং সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইনের কারণে পরিচিতি পায় সে। অনেকের প্রত্যাশা সে বড় হয়ে গড়বে নতুন ইতিহাস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বের ইতিহাসে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনই সবথেকে কম বয়সী প্রফেসর ছিলেন। সে বিবেচনায় তার নামের সাথে উপাধি যুক্ত হয় আইজ্যাক। শুধু তাই নয়, তার মেধা আর দক্ষতা দেখে অনেকেরই মাথায় আসে অ্যালবার্ট আইনস্টাইনের কথা। তাদের অনুসারী সুবর্ণ বুদ্ধিতে সমসাময়িকদের চেয়ে রয়েছেন যোজন যোজন এগিয়ে, তাই তাকে এ যুগের আইনস্টাইনও বলেছেন অনেকে। সুবর্ণ আইজ্যাকের এই বিস্ময়কর প্রতিভার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজর কাড়ে গোটা বিশ্বের। নজরে আসে হোয়াইট হাউসেরও। এই বিস্ময়কর বালকের প্রতিভা যাচাইয়ের জন্য নেওয়া হয় একের পর এক পরীক্ষা। যুক্তরাষ্ট্রের নামকরা সব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত বিষয়ের বিশেষজ্ঞদের মুখোমুখি হয় সুবর্ণ। কোনো জটিল পরীক্ষাই আটকাতে পারেনি এই ক্ষুদে বিজ্ঞানীকে। তার সাক্ষাৎকার নেয় নামকরা গণমাধ্যমও। সুবর্ণকে আমাদের সময়ের আইনস্টাইন আখ্যা দিয়েছেন দ্য সিটি কলেজ অফ নিউ ইয়র্কের প্রেসিডেন্ট লিসা এস কৈকো। তিনি গণিত, রসায়ন ও পদার্থ বিজ্ঞান সংক্রান্ত নানা প্রশ্ন করলে সুবর্ণ সব সঠিক উত্তর দেয়। বিস্মিত লিসা জানান সে বড় হয়ে নতুন ইতিহাস গড়বে। সুবর্ণ
বছর যখন 2 বছর বলবো না 1.5 বছর বয়স, তখন সুবর্ণকে আমি পড়াতাম। তো একদিন সুবর্ণকে আমি ম্যাথ শিখাচ্ছিলাম, 1+1=2। সুবর্ণ আমাকে বলতেছিল, মাম্মি দেন n+n=2, রাইট মামি? তো আমি জাস্ট কাইন্ড অফ শকড হয়ে গেছি, সুবর্ণ কিভাবে নেক্সট স্টেপটা বলে দিচ্ছে। বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 2018 সালে তাকে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেয়। 2020 সালে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঘোষণা করে তাকে। ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয়েও ভিজিটিং প্রফেসর করা হয় সুবর্ণকে। এরপর নোবেলজয়ী কৈলাস সত্যার্থী তাকে চাইল্ড প্রডিজি অর্থাৎ বিস্ময় বালক পুরস্কারে ভূষিত করে। গণিত এবং পদার্থবিদ্যায় দক্ষতা প্রদর্শনের সঙ্গে সঙ্গে সন্ত্রাস বিরোধী প্রচারে নিজেকে যুক্ত করেছে। দ্য লাভ নামে একটি বই লেখেন সুবর্ণ, যার বিষয় হলো সন্ত্রাস বিরোধী বিশ্ব গঠনে এক মুসলিম শিশুর সংগ্রাম। 2016 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাশেদুল বারী শাহেদা দম্পতির দ্বিতীয় সন্তান সুবর্ণ। 2012 সালের 9 এপ্রিল চট্টগ্রামের মেয়ে শাহেদার কোল আলো করে নিউ ইয়র্কে জন্ম নেয় সে। একই জেলার বাবা রাশেদুল বারী নিউ ইয়র্কের ব্রঙ্কস কলেজের গণিতের অধ্যাপক। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে পিএইচডি করেন তিনি। মা শাহেদাও রয়েছেন শিক্ষকতা পেশায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 2022 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে পুরোপুরি প্রস্তুত কাতার। 8টি স্টেডিয়ামের মধ্যে 7টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিশ্বকাপের জন্য তৈরি করা নান্দনিক এসব স্টেডিয়ামের মধ্যে অন্যতম হল আল ওয়াকারা আল জনভ স্টেডিয়াম। আল জনভ স্টেডিয়ামটির সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা 8টি স্টেডিয়ামের মধ্যে 7টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। সবগুলো স্টেডিয়ামের ডিজাইনে রয়েছে আরব অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতির ছোঁয়া। উদ্বোধনকৃত 2022 ফুটবল বিশ্বকাপের অন্যতম ভেন্যু আল ওয়াকরা আল জনব স্টেডিয়ামটিরও নির্মাণে রয়েছে আরব অঞ্চলের ঐতিহ্যের সংস্কৃতির ছোঁয়া। ঝিনুকের আদলে নির্মাণ করা হয়েছে আল জনব স্টেডিয়ামটি দেখতে এসে এর সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত ফুটবল প্রেমী প্রবাসীরা। খুবই দৃষ্টিনন্দন, একটা নিপুণ হাতের তৈরি করা মনে হয় এই স্টেডিয়ামটা করা হয়েছে। আমি এছাড়াও আরও 5-7টা আমি স্টেডিয়াম ঘুরেছি, যেগুলা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে যে স্টেডিয়ামের কার্যকারিতা ওনারা যে কর্মকাণ্ডগুলো করতেছে খুবই দৃষ্টিনন্দন। বিশ্বকাপ এমনি টেলিভিশন বা স্ক্রিনের মধ্যে দেখতে পেরেছি, এখন আমরা আশা করতেছি স্টেডিয়ামে বসে আমরা ইনশাআল্লাহ বিশ্বকাপ দেখব। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য নির্মিত সবগুলো স্টেডিয়াম দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে তৈরি করা হয়েছে। ডিজাইনে রয়েছে আধুনিকতার ছোঁয়া। স্টেডিয়ামগুলোর মধ্যে শুধুমাত্র বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল সিটি স্টেডিয়াম উদ্বোধনের অপেক্ষায়। সময় সংবাদ, দোহা, কাতার। বড়দিনকে সামনে রেখে লন্ডন সেজেছে অন্যরকম এক সাজে। আলোকসজ্জার সুবাদে সবাই ভাসছে আনন্দের জোয়ারে। রং বেরঙের ক্রিসমাস টাওয়ার, পানির ফোয়ারা, রূপালী ম্যাকারুন যেন বড়দিন আয়োজনকে নবরূপ দিয়েছে। লন্ডনের আকাশে এখন শুধু আলোর ঝলকানি। ট্রাফলগার স্কোয়ারের ক্রিসমাস ট্রির গায়ে রয়েছে মুক্তা সদৃশ্য আলো। চলতি বছরকে বিদায় জানানো হচ্ছে অগ্নিশিখার আলোকে। প্রাণহীন সিংহ যেন প্রাণ ফিরে পেয়েছে সোনালি আর সাদা আলোর আভায়। ক্রিসমাস ট্রির মাথায় থাকা তারা যেন ছুঁয়ে ফেলেছে সুউচ্চ আকাশ। বড় বড় বিল্ডিং এর সাজ সাজ রব যেন জানান দিচ্ছে বড়দিনের আগমনী বার্তার। নাগরিক কোলাহলের মাঝে রং বেরঙের আলো লন্ডনের রাস্তাগুলোকে সাজিয়েছে একেবারে অন্যভাবে। প্রিয় মানুষের সাথে মুঠোবন্দি সময়গুলো থেকে যাচ্ছে স্মৃতির ফ্রেমে। আর হবেই বা না কেন, কারণ আর মাত্র কদিন বাদেই তো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। তার আগেই লন্ডনবাসীর নানান রকমের আয়োজন। রাস্তার দুপাশে উঁচু উঁচু দালানগুলো যেন উড়ন্ত পরীদের দখলে। কেউ ছবি তুলে, কেউ খেয়ে দিয়ে, কেউ বা আবার শপিং করে আনন্দ উদযাপন করছে নিজেদের মতো। রাস্তার আলোকসজ্জা দেখতে দেখতে আলোকিত গাড়ি নজর কাড়বে সবার। বাহারি রকমের বলের সমাহার, আলোকিত সুড়ঙ্গ নিয়ে যাবে অন্য এক দুনিয়ায়। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।